আমার ঘটনাটি 1968 সালের। জি এটি ঘটেছিল আমার দাদুর সাথে। জি আমি এই ঘটনাটি শুনি আমার দাদির মুখ থেকে। মূল ঘটনা যাবার আগে আমি একটু পারিপার্শ্বিক বর্ণনা দিয়ে দিই। জি প্লিজ। আমার দাদু বাড়ি যশোর জেলার ঝিকরগাছা। যশোর বেনাপোল হাইওয়ের ঠিক সাইডে আমার দাদুর বাড়ি। জি আমার দাদুর আমি নাম বলছি না, কারণ উনি খুব পরিচিত একজন মানুষ ছিলেন ওখানে। আমার দাদু প্রায় 30 বছর চেয়ারম্যান ছিলেন আচ্ছা, এবং অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ তার মানে ছিলেন। এলাকাবাসী বুঝেই গেছেন আপনি কার কথা বলছেন, তাই তো? জি, আচ্ছা বেশ প্রভাবশালী একজন মানুষ ছিলেন, যার কারণে এলাকার সালিশ বিচার, যেটা নর্মালি তখনকার দিনে হতো, সালিশ বিচারের কাজে দাদুকে প্রায় বিভিন্ন গ্রামে, নিজের গ্রামে ঘোরাফেরা করতে হতো। এবং ওনাকে সবাই প্রেসিডেন্ট বলে ডাকতেন, রাইট? হ্যাঁ, সেই সময় চেয়ারম্যানদেরকে মানুষ প্রেসিডেন্ট বলে ডাকতো। জি তো এইরকমই একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করেই মেনলি আমার ঘটনা। আমার দাদু বাড়িটা ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটা পার হয়েই বেশ কয়েক মাইল বিস্তীর্ণ ধানি জমি। এই ধানি জমির ভিতর দিয়ে একটি কাঁচা পাকা রাস্তা, রাস্তা পার হয়ে আবার বেশ কিছু গ্রাম। দাদুকে প্রায়ই এই সালিশ বিচারের কাজে দূর দূরান্তের গ্রামে যেতে হতো। দাদু সেক্ষেত্রে তার নিজের একটা ঘোড়ার গাড়ি ছিল, দাদু সেটি ব্যবহার করতেন। একবার এই দূর দূরান্তের যে গ্রামগুলি, এই দুইটি গ্রামের মধ্যে জমি সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে দুই গ্রামের মধ্যে খুব গন্ডগোল বেঁধে যায়। প্রথমে দুই পরিবার, এবং দুই পরিবার থেকে এটা দুইটা গ্রামের মধ্যে গ্যাঞ্জামটা ছড়িয়ে পড়ে, এবং এটা এতটাই বিস্তৃতি লাভ করে যে এক গ্রামের কাশেম নামে এক ব্যক্তি মারা যায়, জি খুন হয়, এবং তার মৃতদেহটি আহ, করা হয়, গুম করে ফেলা হয়। যেটা হয় যে তার পরের দিন সকালবেলা তার শার্টের একটি রক্তমাখা শার্টের একটি অংশ একটি জমির ভিতরে পাওয়া যায়। তার থেকে গ্রামবাসী ধারণা করে যে তাকে খুন করা হয়েছে, কিন্তু ডেড বডিটি কোথাও খুঁজে পাওয়া যায় না। পূর্ব পাকিস্তান আমল, প্রচুর থানা পুলিশ করা হয়, গ্রাম্য যে সালিশ বিচার বা জিন ভূতের আশ্রয় নিয়েও কারা খুন করছে সেটা বের করার চেষ্টা করা হয়, কিন্তু কখনো কোনো কুলকিনারা করা যায় না। ফলশ্রুতিতে যেটা হয় যে এক সময় এটা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এরপরে প্রায় 7-8 মাস মতো কেটে যায়, এটার পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসে, মানুষের জীবন ধারণও স্বাভাবিক পর্যায়ে চলে আসে, মানুষ খুনের ঘটনাটা প্রায় ভুলতেই বসে। এরকম একটা অবস্থায় একটা সালিশের কাজে দাদু একবার দূরের একটা গ্রামে যান। এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে দূরের একটা গ্রামে যান। সেদিন কোনো কারণে দাদু হয় তার ঘোড়ার গাড়িটি নেননি, অথবা ঘোড়ার গাড়িটি আগেই বাড়িতে ব্যাক করেন। আচ্ছা। এবং ওই দিন বিচারের কাজ, সালিশের কাজ শেষ করতে করতে দাদুর বেশ রাত হয়ে যায়। অনেক আগের ঘটনা, তখন গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটিও যায় নাই। সন্ধ্যার পরপরই মোটামুটি চারদিক অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় যখন বিচারের কাজ শেষ হয়, গ্রামবাসী দাদুকে 2টি গরুর গাড়ি, সাথে 4-5টা হারিকেন এবং 5-7 জন মতো মানুষ দেয় দাদুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দাদু মাত্র একটি গরুর গাড়ি, সাথে 2টা হারিকেন এবং একজন গরুর গাড়ির চালক এবং সাথে মাত্র একজন মানুষ নিয়ে দাদু রওনা দেন। গ্রামের পথ পেরিয়ে দাদু যখন সেই ফাঁকা মাঠের মধ্যে আসলেন, তখন দেখলেন যে চারদিকে মানে পূর্ণিমার আলোয় পুরা সাদা হয়ে আছে, এবং পূব আকাশে বড় একটি থালার মতো সাদা চাঁদ উঠছে। দাদুরা বুঝতে পারলেন যে ওইদিন সম্ভবত পূর্ণিমা। দাদুরা স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা কথা বলতে ভুলে গেছি, যে ফাঁকা এই রাস্তার সাইডে কিছু জঙ্গল ছিল, ছোট ছোট কিন্তু বেশ ঘন জঙ্গল ছিল। দাদুরা যখন প্রথম জঙ্গলের সাইডে আসলেন, তখন গরুর গাড়ির চালক হঠাৎ করে শুনলেন যে কেউ যেন ডাকছে, প্রেসিডেন্ট সব বলে এরকম একটা ডাক দিল। উনি সাথে সাথে দাদুকে ঘটনাটা জানালেন, কিন্তু তারা একটু কান খাড়া করলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। দাদু ভাবলেন যে এটা মনে হয় মনের ভুল, তিনি আবার গরুর গাড়ির চালককে আবার চালিয়ে যেতে বললেন। এরপর তারা স্বাভাবিকভাবে যেতে যেতে যখন দ্বিতীয় জঙ্গলটির ধারে আসলেন, তখন দাদু এবং গরুর গাড়ির চালক দুজনেই খুব স্পষ্টভাবেই শুনলেন আবার সেই একই কণ্ঠ, যে বলছে যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। দাদুর সাথে সাথে গরুর গাড়ি থামানোর নির্দেশ দিলেন এবং অনেকক্ষণ চুপ করে থাকলেন, কিন্তু আর কোনো সাড়া শব্দ পেলেন না। তখন দাদুর সাথে যে লোকটা ছিল, সে দাদুর নির্দেশে একটু জোরে হাঁক দিল যে জঙ্গলের মধ্যে কে আছো, সাড়া দাও। কিন্তু কোনো সাড়া শব্দ নাই। উনি আরো একবার দুইবার এখন ডাকলেন, তাতেও কোনো সাড়া শব্দ নাই। তখন দাদু নিজে একবার ডাক দিলেন যে জঙ্গলের মধ্যে কে, বেরিয়ে আসো, না হলে সাড়া দাও। তখন সে ওই আবার একই কথা বললো যে প্রেসিডেন্ট সাহেব একটু শুনবেন। তখন দাদু বুঝতে পারলেন যে হয়তো কোনো লোক এমনও হতে পারে যে সে রাত করে বাড়ি ফিরছে, হয়তো সে পথে যেতে ভয় পাচ্ছে, সে আমাদের এখন সাহায্য চাচ্ছে।
তখন দাদু একটু এক কাজ করলেন কি, যে হারিকেনটা নিয়ে, আর দাদুর হাতে একটা লাঠি ছিল, উনি নিয়ে ওটা জঙ্গলের মধ্যে যাওয়ার একটু করলেন, চেষ্টা করলেন। দাদুর বয়স তখন অলরেডি 65 পার হয়ে গেছে। কিন্তু দাদুর সাথে যারা ছিলেন, যে দুইজন গরু গাড়ির চালক এবং সাধারণ যে মানুষটি ছিল, তারা দাদুকে একা যেতে দিতে রাজি না। তখন দাদু ওদেরকে বুঝালেন যে দেখো, ওই লোকটা কিন্তু তোমাদের কথায় সাড়া দিচ্ছে না, শুধুমাত্র আমার কথায় সাড়া দিচ্ছে। তার মানে সে চাচ্ছে যে শুধুমাত্র আমার সাথেই কথাবার্তা বলতে, তা আমার সেখানে একাই যাওয়া উচিত। এইভাবে তাদেরকে বুঝিয়ে দাদু একাই জঙ্গলের মধ্যে রওনা দিলেন। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাবার পরে তখন আবার পিছন থেকে তিনি সেই একই কথাটা শুনতে পেলেন, যে প্রেসিডেন্ট সাহেব। তখন দাদু ঘুরে দাঁড়ালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দাদু জিজ্ঞেস করলেন যে কে। তখন একটা গাছের আড়াল থেকে উত্তর আসলো যে আমি কাশেম। আচ্ছা। তখন দাদু বললেন যে কোন কাশেম? তখন বললো যে আমি সেই কাশেম যাকে 5-7 মাস আগে খুন করা হয়েছে। তখন দাদু মনে করলেন যে হয়তো কেউ কাশেমের নাম করে অন্য কেউ হয়তো আমাকে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে, এটাও হতে পারে। তখন দাদু বললেন যে তুমি আমার সামনে আসো। তখন উনি বললেন যে আপনি তাহলে আপনার হারিকেনের আলোটা নিভিয়ে দেন। তখন দাদু তার হাতের হারিকেনের আলোটা কি মনে করে নিভিয়ে দিলেন। তখন দেখলেন যে একটু দূরের একটা গাছের সাইড থেকে জরাজীর্ণ অবস্থায় একজন মানুষ দাদুর সামনে বেরিয়ে আসলো। দাদু তাকে দেখে সত্যি চিনতে পারলেন যে এটা সে খুন হওয়া কাশেম। কারণ দাদু তাকে পূর্বভাবে আগের থেকেই চিনতেন, দাদুর জমি সে চাষ করতো। জি। তার গায়ের পোশাক আশাক শতশীর্ণ, ময়লা, ছেঁড়া ছোট, খুবই খারাপ অবস্থায়, সে নিজেও অনেক শুকিয়ে গেছে। তার গায়ে, তার গলায় লাল রঙের একটি গামছা ঝোলানো। সে দাদুর সামনে এসে বলল যে প্রেসিডেন্ট সাহেব, আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে কিছু কথা বলতে আসছি। দাদু বললেন যে কি কথা বলো। তখন বসে বলল যে 7-8 মাস আগের কথা। আমি রাত্রিবেলা টয়লেট করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। গ্রামাঞ্চলের টয়লেট একটু সাধারণত দূরেই থাকে। সে যখনই টয়লেট করার জন্য বের হয়েছে, কে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরছে। সে সারানোর চেষ্টা করতেই করতেই আরো 4-5 জন এসে তার হাত পা বেঁধে ফেলে, এবং ওই অবস্থায় তাকে টানতে টানতে, আমি তার নাম বলছি না, অমুকের জমিতে নিয়ে যায়। নিয়ে যে তাকে খুব বেদম প্রহার করতে থাকে এবং বলতে থাকে যে জমি জমার মামলা নিয়ে তোর এত বার বাড়ছে কেন। হ্যাঁ, তখন এই কাশেম বুঝতে পারে যে এটা গ্রামের অন্য এক কাশেমকে টার্গেট করে আসলে ভুল করে এই কাশেমকে নিয়ে চলে আসছে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানোর করতে থাকে, কিন্তু হাত পা মুখ বাঁধা থাকায় সে কোনো রকম এটা প্রকাশ করতে পারে না যে তাকে ভুল করে ধরে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় মারতে মারতে একসময় সে মারা যায়, এবং তার ডেড বডিটা ওই জঙ্গলের মধ্যেই একটা গাছের গোড়ায় পুঁতে রাখা হয়। বলে কাশেম দাদুকে একটা গাছ হাতের ইশারা দিয়ে দেখায় যে অমুক গাছের নিচে তার দেহটা পুঁতে রাখা হয়েছে। এদিকে দাদুর দেহ দেখে দাদুর গরু গাইতে রাস্তায় যারা ছিল, ওই দুইজন দাদুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে। আচ্ছা। এসে দেখে যে দাদুর হাতের হারিকেনটা নেভানো, দাদু ঠায় দাঁড়ায় আছে। দাদুকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দিচ্ছে না। তখন গায়ে ঝাঁকুনি দিলে তার সম্মতিটা ফিরে আসে। আচ্ছা। সে অবস্থায় দাদুকে তারা ধরে নিয়ে 2 পাশে করে বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা। দাদু প্রায় 2 দিন মতো বাসা থেকে বের হয় না। 3য় দিনের দিন দাদু পুলিশ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে এসে সেই জঙ্গলে আসে, এবং গাছের গোড়া খুঁড়ে তার সেই ডেড বডিটা সেখানে পায়। সেই জরাজীর্ণ অবস্থা, এবং গলায় একটা লাল